চালগুলো, এই মাশরুমগুলো এই ভেতরে যেগুলো থাকবে। ইস, ফ্রাইং প্যানটার কি বিশ্রী চেহারা, কেন চেঞ্জ করেন না? আরো টুকরো টুকরো হয়ে যায় মতো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এই হচ্ছে এটি অনেক অনেক পছন্দ। খুব সহজেই মাশরুম রান্না করতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে। এই যে চলে আসলাম খাবার নিয়ে। চাল, কোরিয়ান চালগুলো এরকমই হয়। আর ভাতটা তো আমাকে সব সময় আপনাদের দুলাভাইয়ের পছন্দ মতো রান্না করতে হয়। আমার পছন্দ মতো আমি আমার মতো ভাত রান্না করি, তাও আঠালো হয়। কিন্তু কোরিয়ান চালের ভাতটা কোরিয়ানদের জন্য সাদা চালের সাথে অন্যান্য চালগুলো মিক্সিং করে নিতে হয়, যেন খেতে অনেক বেশি টেস্ট হয়। আর যত বেশি এরকম টেস্ট করার জন্য অন্যান্য চালগুলো মিক্সিং করি, তত ভালো লাগে তাদের। আর এই যে চাল ভরলে, এটা একটা ওষুধ চালে যেন পোকা না হয়। কারণ যে কোনো সময় চালে পোকা হতে পারে। অনেক করে কিনে রাখি, যে অনেক করে 20 কেজির একটা প্যাকেট কিনি, তাতেও চাল ভরলে দিয়ে রাখতে হয়, মানে একটু ওষুধ দিতে হয়। চালটা খুব ভালো করে 3বার ধুয়ে নিতে হবে। তারপরে পানিটা ঠিক যখন মেপে দেবো, হাতের এই যে গোল আছে কবজি, কবজি পর্যন্ত সুন্দর করে মেপে দেবো। একটু বেশি হবে না, বেশি হলেই কিন্তু ভাতটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, আর কম হলেও কিন্তু আবার শক্ত হয়ে যাবে। চালটা তো ধুয়ে নিলাম, পানিটাও দিলাম, অপেক্ষা করব 20 থেকে 30 মিনিট পর্যন্ত। এই মাশরুমগুলোর নাম হচ্ছে ফেঙি। ফেঙি মাশরুম আমি কাটি কীভাবে, কোরিয়ানরা অনেক নিচ থেকে কাটে, কিন্তু আমি অনেক ফেলাই দিই একেবারে, এই যে সাদা দাগ পর্যন্ত আমি ফেলাই দিই এইভাবে। ঠিক এইটা এইভাবেই করবো। তারপরে ভেতরে যেগুলো থাকবে একটু ময়লা ময়লা, এই বাইরে গেছে গিয়ে, অবশ্যই যে ভেতরে এই যে এইরকম থাকলে এগুলো খুঁটে খুঁটে ফেলে দেবো। ভেতরে আছে যেগুলো ফেলে দেবো। তারপরে এই যে গোড়া যে লাগানো, একটু ছাড়াইয়া দেবো। তারপরে শুধুমাত্র তেলে ভাজলে এটা অনেক বেশি মজা লাগে। সামান্য একটু লবণ দেব, আর ভেতরটা দেখে নেব যে আর কোনো ময়লা আছে কিনা। যদি অনেক বেশি গোড়া থেকে রাখা হয়, এই গোড়াগুলো না অনেক বেশি শক্ত, আর দাঁতের ভিতর ঢোকে, খাওয়া যায় না। মাশরুমগুলো কিন্তু ধোবো না, এটা পড়ছে, সুন্দর করে ছাড়াই নেবো গোড়াগুলো। নিচে অল্প একটু তেল দেয়াই আছে, আমি এর উপর দিয়ে এইখান থেকে দিয়ে নিয়ে যাব সুন্দর করে। ভাজা দিলে একটুখানি হয়ে যায়, একেবারেই সামান্য লবণ। প্রথমে যখন গুটান দেবেন একটু ধীরে ধীরে সাবধানে, কিন্তু পরে না একেবারে একটুখানি হয়ে যায়। ডালটা ফুটতেছে, ওই যে একবার একটু নাড়া দিয়ে দিয়েছিলাম, দেখেন একেবারে কমে গেছে, একটুখানি হয়ে গেছে। এখন এটাকে আমি আরও ভাজা দেব, লাল করে ফেলবো, মানে একটু একটু ব্রাউন কালার চলে আসবে। অনেকে এইভাবেই খায়, কিন্তু আমি আর একটু ভাজা দেব। আর এখানে আমি পেঁয়াজ কুচিটা করে নিচ্ছি। এই যে চিটির মিটির শব্দ হচ্ছে, এই যে লাল লাল কালার চলে আসছে। এই কালারটা খাইতে অনেক মজা লাগে, অন্তত আমার কাছে। আপনারা চাইলে একেবারে সাদা সাদা থাকতে একেবারে ওই সময় নামাই নিতে পারেন। আর এইভাবে যদি একটু নামান, তাহলে অনেক বেশি মজা লাগে, আর একটু মুখে স্বাদ লাগে। আর তেল অল্প দেবেন, অল্প তেলেই হয়ে যায় এটা, মানে আপনার পছন্দ মতো তেল দেবেন, কতটুকু খাবেন। খুব সুন্দর হয়ে যাচ্ছে। এখন আমি নামাই নেব, এটা হয়ে গেছে। পেঁয়াজ কাটার পরে লাস্টের ফিনিশিংটা আমি এইখানে ধরি, তার এই মাথা ধরে ধরে এভাবে করলে পরে আরও টুকরো টুকরো হয়ে যায় পেঁয়াজ। মরিচটা আমি এরকম চিড়ে নিয়েছি, চিড়ে নিয়ে এরকম করে বিচিগুলো ফেলে দিই। দেখেন, বিচিতে একটু বেশি ঝাল ঠাল লাগতে পারে, কারণ প্রচুর ঝাল এই মরিচে। স্বাদ মতো
লবণ, আমার 25 মিনিটের একটু বেশি হয়ে গেছে। এখন আমি ভাতটা আরম্ভ করব। এই যে এটা হচ্ছে ভাত হবে, বেগমি মানে ভাত হবে। অন্য অনেক কিছু আছে, জাপকুক আছে, আরো মজার ভাব যেগুলো কোরিয়ানরা পছন্দ করে অন্য চাল দিয়ে। তা আমি বেগমি একদম সাধারণ ভাতটা এটাই করব। সামান্য তেল গরম হয়ে গেলে একেবারে নিবু জালে করব। কিরকম জাল দেখেন, এই যে এই জালে এইরকম করে একটু একটু করে টেনে গেলেই ভাজ করা আরম্ভ করবেন। পাটি সাপটা যেরকম ভাজ করি এটাকে এভাবে টেনে নিয়ে আসবো। এই ফাঁকা জায়গাটাতে আবারও দিয়ে দেবো। ফ্রাইং প্যানের হ্যান্ডেল ধরে একটু সুন্দর করে লাগাই দেবো। আবারও এই কর্নার থেকে ধরে উঠাই দেবেন, আবারও বটা দেবেন। এখানে তেলটা অনেক বেশি ছিল, এই পাশে একটু একটু করে ভেতরে দিয়ে দেন। এটাকে আবার এরকম করে টেনে নিয়ে আসে ফাঁকা জায়গাটাতে আবারও দিয়ে দেবো। খুন্তিটা একটু ধরে রাখবেন, আস্তে আস্তে করে উল্টানো হবে। একটু এরকম উঁচু করে এই খুন্তিটা ভিতর থেকে দিয়ে সুন্দর আসে। একেবারেই তো তেল দেখা যাচ্ছে না, একটু সামান্য তেল দিয়ে দিলাম, তেলটা একটু লাগাইনি, বাকিটুকু দিয়ে দেবো। ভাজবো এটা চারোটার দিকেই ভেজে নেব। একটু লাল লাল হলেই উল্টাই দিব। পাশটা একটু ভাজা হলে এটাকে এইভাবে ধরে একটু এইভাবে করে সুন্দর করে এইভাবে টেনে নিয়ে আসতে চাইলে টেনে নিয়ে আসেন। এটাকে চারটা দিকে ভাজবো, একটু চেপে চেপে দেবেন। দেখেছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন ওই পাশটা, ওটাও ভাজাটা সুন্দর করে এইভাবে দেখবেন, খুব সুন্দর হয়েছে। এই পাশটা যদি আরেকটু ভাজতে চান আরেকটু উল্টাই দেন। এটা নামানোর পদ্ধতি হচ্ছে ঠিক এইভাবে নামাই দেন। ডিমটাকে কাটার সময় অবশ্যই একটু তেরচা করে কাটবেন। তেরচা করে ডিম কাটলে একটু দেখতেও সুন্দর লাগে, খাইতে মানে একটু আরও বেশি ভালো লাগে, তাই না? কি বলেন? ছুরিতে একটু বেশি ধার আছে এমন ছুরি নেবেন। আমার মতো এরকম ছুরিতে ধার নাই এমন ছুরি নেবেন না, তাহলে কিন্তু সমস্যা, দেখছেন কাটতে সমস্যা হয়। এই হচ্ছে ডিম। ডিম মারি, এটাকে বলা হয় খেরান মারি ডিম। আর এই মাশরুমটার নাম তো ফেঙি মাশরুম, ফেঙি ফসত। ফসত হচ্ছে মাশরুম আর ফেঙি হচ্ছে নাম, ফেঙি ফসত। আর ডিমটাকে এভাবে ভাজলে বলা হয় খেরান মারি। ভাতটাই মাত্র হয়েছে, আমি আপনাদেরকে দেখাই। এখনের কালার আর কয়েক ঘন্টা পরে কালারটা চেঞ্জ হয়ে যায় অনেকটাই। এই হচ্ছে ভাত, ভাতটা দেখেন, এই যে পছন্দ, অনেক অনেক পছন্দ। খাইতে কেমন লাগে? ভালো লাগে। আমি তো বাংলাদেশি, আমার কাছে একেবারে সাদা ভাতটাই ভালো লাগে। আর এই যে আঠালো আঠালো ভাত, এই ভাত আমার পছন্দ হয় না। এই দেখেন একেবারে দলা পাকানো আঠালো ভাত, এই ভাত খাবে কোরিয়ানরা, আমি কেন খাবো এই ভাত? ধেফা কুচি দিয়ে দিলাম। ভাতটা এখন নিতেছি, দেখেন প্রথমে যখন হয়েছিল তখন আমার হাতে লেগে যাচ্ছে, কিন্তু দলা পাকানো ভাত, বুঝছেন? আঠালো দলা পাকানো ভাত। এখানে একটা স্যুপ করছি, খুব সুন্দর, আমি নিজেই করছি, এরকম কাইটা কুইটা বানাইছি। কোরিয়ান খাবারগুলো অনেক সহজেই, মানে খুব সহজেই অল্প সময়ের ভিতরে কিন্তু রান্না করে খাওয়া যায়। আমাদের দেশের খাবারগুলো অল্প সময় লাগে, কিন্তু কোরিয়ানদের জন্য যেহেতু অনেকেই যদি রান্না করতে চান হয়তো বা চিন্তা করতে পারেন সময় অনেক বেশি লাগে না, সময় বেশি লাগে না, খুব সহজেই কয়েকটা পদ রান্না হয়ে যায়। বানছান মানে সাইড ডিশ তো থাকতেই হবে, তার সাথে একটা স্যুপ থাকতে হবে, ভাত থাকতে হবে, কিমচি বা অন্য ধরনের কিমচি থাকতে হবে। যখন যে ধরনের কিমচি ঘরে থাকবে সেই রকমভাবে আপনারা দিতে পারেন। আজকে আমার জীবনের একটা সত্য কথা বলে নেই। আমি যখন প্রথম কোরিয়াতে আসছি 2008-এ, তখন বাংলাদেশের খাবার, ঘাঙন্দ যে এলাকাটাতে ছিলাম, বাংলাদেশের খাবার ওইখানে পাওয়া যাইতো না।
শিউলে গিয়ে কিনে নিয়ে আসতে হতো। তখন নিজের খাবার খাওয়ার একটা আগ্রহ, মানে খাবারের জন্য আমার তো জান বাইরে যেত। তারপর নিজের ছেলেকে মানে পচাকে তো আমরা নিজেরাই মানুষ করছি। আমার শ্বশুর শাশুড়ি কেউ মানুষ করে না, আমার ননদ মানুষ করে না, আমরা আলাদা ফ্ল্যাটে ছিলাম, আমরা মানুষ করছি। বিদেশের বাড়িতে সব ছেলেমেয়েরা মানে ছেলেমেয়েদেরকে নিজেদেরকেই মানুষ করতে হয়, অন্যকে মানুষ করে দিয়ে যায় না। ঘরের কাজ করা বাই করা, আমার হাজব্যান্ড যখন ঘরে থাকে না, মানে কি হাজব্যান্ড কি ঘরে থাকার জিনিস? ঘরে কাজ, তাহলে টাকা ইনকাম করবে কে বা কাজ করবে কে? তা আমার খাবারের টাকা আসবে কোত্থেকে? হাজব্যান্ড তো সবসময় সারাদিনই কাজ করতো, ছুটির দিন মাঝে মধ্যে থাকতো যখন তখন বাসায় থাকতো শনিবার রবিবার, মাঝে মধ্যে দেখা যেত শনিবারও কাজ করতেছে। পচাকে টেক কেয়ার করা, ফুললি টেক কেয়ার করা, মানে দেশের বাইরে থেকে এসে ঠিক ওই সময় 2008-এ, মানে ওই সময় তো আরও বেশি মানে ছিল যে আমার খাবারের জন্য বেশি প্রবলেম ছিল। এখন এই সময় খাবারের প্রবলেম কিন্তু একেবারেই নাই। আপনি যেখানেই যাবেন না কেন বাংলাদেশের খাবার পাবেন। বাংলাদেশের আসিয়ান যে মার্টগুলো আছে সেখানে বাংলাদেশের খাবার অহরহ অনেক পাওয়া যায়, প্রচুর পরিমাণে। এখন বর্তমানে আসিয়ান মার্টগুলো হয়েছে বেশ কয়েক বছর ধরে, বিগত 2-3 বছর ধরে প্রচুর পরিমাণে খাবার পাওয়া যায় বাংলাদেশের। কিন্তু 2008, 9, 10, 11, 12 এই সময়গুলো ছিল অত্যন্ত কঠিন আমার কাছে। মানে খাবারের জন্য আমি খুব মানে আফসোস করতাম, এত আমার জানটা বাইরে যেত খাবারের জন্য। আর তারপর আমি পচাকে দেখতাম, আমার দিন যাইতো সবসময় যে কোনো একটা ডিম ভর্তা বা আলু ভর্তা খাইয়া খাইয়া দিন যাইতো। তো ওই সময় দিনগুলো কিন্তু আমার খুব বেশি আমি করি যে পচাকে আমি খুব সুন্দর করে মানুষ করতে পারছি, টেক কেয়ার করতে পারছি। অনেক ভালো একটা ছিল যে আমার ওকে দেখে রাখা, ওর যেন কখনো অসুখ টসুখ না হয়। শ্বশুরবাড়িতে ঠিক মতো করে আবার যাওয়া, সপ্তাহে তো সবসময় শ্বশুরবাড়িতে যাইতে হতো। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।